এবং বিভূতিভূষণ প্রকৃতির ক্যানভাসটা এমন করে নেন, তার ভূগোলটা কিন্তু আমরা সহজে চিনে উঠতে পারি না যে তিনি আসলে সত্যজিৎ রায় এই অশনি সংকেত সিনেমায় ক্ষুধা আর দারিদ্র্যের যে নন্দনটা তৈরি করেছেন, এটা কিন্তু বাস্তবতা বিবর্জিত কোনো নন্দন নয়, আমি বলবো একটা বাস্তব নন্দন। তার কারণ কি, আমরা আজ কথা বলবো দুটো অশনি সংকেত নিয়ে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত ও সত্যজিৎ রায়ের অশনি সংকেত নিয়ে। প্রথমে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঔপন্যাসিক প্রবণতা নিয়ে শুরু করি, ওই আঙ্গিক ও নন্দনতাত্ত্বিক দিক দিয়ে। এর সঙ্গে অশনি সংকেতের কাঠামোটা কিভাবে যায়? ধন্যবাদ। আমার যা পাঠের অভিজ্ঞতা, তাতে বাংলা সাহিত্যে বিভূতিভূষণ স্বতঃস্ফূর্ত এবং পরিকল্পনাহীন ঔপন্যাসিকদের একজন। আমরা দেখব তার যে আখ্যান, সেটা কখনোই বাংলা উপন্যাসের ধরাবাঁধা ফর্মে আটানো চলে না, ঠিক আছে? কিন্তু উনি যেহেতু উপন্যাস তাত্ত্বিক ছিলেন না এবং এটা নিয়ে তার খুব বেশি চিৎকার ছিল না, ফলে তাকে আমরা প্রতিষ্ঠান বিরোধী ঔপন্যাসিক বলি না, খুব সাধারণভাবেই পড়ে যায়। দেখবেন যে বিভূতিভূষণ সাধারণত সকল উপন্যাসই শুরু করেন একটা আটপৌরে ঘটনা দিয়ে। আমরা যদি ওর বিখ্যাত পথের পাঁচালীর কথা বলি, দেখব নিশ্চিন্তিপুর গ্রামের একটা কোঠাবাড়ির বিবরণ দিয়ে শুরু হচ্ছে। অপরাজিততে রায়চৌধুরীদের বাড়ির দুয়ারে ভিক্ষে নিয়ে তাদের ভেতরে এক ধরনের সমস্যা হচ্ছে। আরণ্যকে একজন বেকারের কাহিনী, সে আবার পূর্ণিয়ার ওইদিকে জঙ্গল বাটোয়ারা করার জন্য যাবে। আমরা যদি দৃষ্টি প্রদীপ দেখি, দেখব যে অনাথ দুজন ভাই খেতে বসেছে, কাকিমা তাদের মাছ দেয়নি, এই নিয়ে গল্প। আমরা যদি বিপিনের সংসার দেখি, দেখব যে কলায় ওঠা একটা মগে করে গ্রামের একটা মানুষ চা খাচ্ছে, আর একজন বাড়ির দিকে হনহন করে হেঁটে আসছে। তারপর আমরা যদি আদর্শ হিন্দু হোটেল দেখি, দেখব যে একটা রানাঘাট স্টেশনের একটা হোটেল নিয়ে তিনি আখ্যানটা শুরু করছেন। তো এরকম খুবই আটপৌরে ব্যাপার নিয়ে কিন্তু বিভূতিভূষণ আখ্যান শুরু করেন এবং উপন্যাসের যা অন্বিষ্ট ব্যক্তি ধরেই তিনি কথা বলেন। সেই ব্যক্তির সঙ্গে কখনো প্রাকৃতিক সৌন্দর্য, কখনো অতি প্রাকৃতিক সৌন্দর্য, কখনো অতিলৌকিক ব্যাপার, কখনো বা ক্ষুধা দারিদ্র্যের নন্দন, এগুলো যুক্ত করে আমরা দেখব যে বিভূতিভূষণ সাধারণত গল্প বলেন। এবং বিভূতিভূষণ প্রকৃতির ক্যানভাসটা এমন করে নেন, তার ভূগোলটা কিন্তু আমরা সহজে চিনে উঠতে পারি না যে তিনি আসলে কোন জনপদের গল্প বলছেন। ফলে তার মানুষগুলোও খুব একটা স্থানিক নয়, অর্থাৎ কোন অঞ্চলের মানুষ, তাদের বৈশিষ্ট্য দিয়ে অনেক সময় চেনা যায় না। এক্ষেত্রে ভাষা একটা ব্যাপার। ওর চরিত্রগুলো সাধারণত যে ভাষায় কথা বলে, সেখানে আঞ্চলিক ভাষার প্রযত্ন কিন্তু আমরা খুব বিশেষভাবে চিহ্নিত করতে পারি না, যা দ্বারা বলা যায় যে এটা ঠিক ওই অঞ্চলের ভাষা। এবং দেখবেন যে একটা উপন্যাসে সাধারণত ভাষার দুটো স্তর থাকে, একটা ঔপন্যাসিকের বয়ান, আরেকটা আমরা যেটা বলি যে চরিত্রের যে সংলাপ বা ডায়ালগ। এই দুটোর মধ্যেও না বিভূতিভূষণ খুব একটা তফাৎ করতে পছন্দ করেন না। এবং উনি যেহেতু খুব বিশদভাবে বলেন, অনেক সময় দেখবেন যে তার আখ্যানের মধ্যে কিন্তু অসচেতনতা থাকে, অর্থাৎ বলতে বলতে অনেকটা সময়ের গ্যাপ দেন, যে অনেক দিন চলে গেল, তারপর অনেক মাস কেটে গেল, আষাঢ় মাস পড়ে গেল, ভাদ্র মাস এসে গেল, এরকম গল্প বলতে বলতে বা আখ্যান বলতে বলতে এই ধরনের একটা বিরতি কিন্তু আমরা দেখি যে তার আখ্যানের মধ্যে থাকে। আবার তিনি যেহেতু বহু মানুষের কথা বলেন, অর্থাৎ তার উপন্যাসগুলো চরিত্র বিরল উপন্যাস নয়, অর্থাৎ তার প্রতিটা উপন্যাসে প্রচুর পরিমাণে আমরা দেখব যে চরিত্র থাকে। ফলে অনেক সময় বিভূতিভূষণ দেখবেন যে একই উপন্যাসের ভেতরে একই চরিত্রের নাম নিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যান, অর্থাৎ দ্বিধায় ভোগেন। এখন এক নামে সম্বোধন করছেন, তো আরেকবার আরেক নামে সম্বোধন করছেন। এই ব্যাপারগুলো কিন্তু আমরা বিভূতিভূষণের ঔপন্যাসিক প্রবণতা হিসেবে দেখি। প্রচুর তথ্যের ব্যবহার করেন, অনেক সময় মানুষের মুখে মুখে ফেরা ইতিহাসের ব্যবহার করেন। আর আমরা যাকে ৮-৬০ অর্গানিক প্লট বলি উপন্যাসের ক্ষেত্রে, অর্থাৎ কাহিনীটা খুব যুক্তির ভেতর দিয়ে বলা, বিভূতিভূষণ কখনোই কাহিনীটা সেইভাবে বলেন না। অশনি সংকেত যে উপন্যাস নিয়ে আমরা আলোচনা করতে বসেছি, এটা সম্পর্কেও একই কথা বলা চলে। আর এখানে এই ব্যাপারগুলো আরও বেশি স্পষ্ট এ কারণে যে অশনি সংকেত প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণ মারা যাবার পর, এটা পত্রিকা থেকে উদ্ধার করে অন্যরা সম্পাদনা করে প্রকাশ করেছিল। ফলে এই যে আমরা বলছি যে অসচেতন যে ব্যাপারগুলো, এগুলো অশনি সংকেতের ভেতরে আরেকটু বেশি পরিমাণে আছে। আবার এটা ঠিক যে বিভূতিভূষণ বেঁচে থাকলেই যে এটা কমানো যেত তাও নয়। তার কারণ বিভূতিভূষণ বঙ্কিমচন্দ্রের মতো পরিশুদ্ধবাদী ঔপন্যাসিক ছিলেন না, যে জীবদ্দশায় যিনি বারবার উপন্যাসের কাহিনী সংস্করণে বদলে নেন।
তো আমরা দেখব যে অশনি সংকেত উপন্যাসের যে ক্যানভাস, সেখানেও তিনি প্রকৃতিকেই ব্যবহার করেছেন এবং সেই প্রকৃতির ভেতরে তিনি মানুষের গল্প বলবেন এবং সমাজটা খুব চেনা একটা আধা সামন্তবাদী সমাজের গল্প তিনি এখানে বলবেন এবং চরিত্রগুলোও খুব চেনা, টাইপ ক্যারেক্টার। যেমন ধরেন যে গঙ্গাচরণকে আমরা খুব সহজেই চিনি, ওর অনেক উপন্যাসে এরকম ব্রাহ্মণ থাকে। যেমন শরৎচন্দ্রের উপন্যাসগুলোতেও আমরা এই ধরনের ব্রাহ্মণদের দেখা পাই, যারা যারা সাধারণত কিছুটা পরাশ্রয়ী বা পরজীবী। যেমন হরিহরের ভেতরেও কিন্তু আমরা দেখব যে কাজের থেকে কি করে শিষ্য বাড়ি ঘুরে বেড়ানো বা ইত্যাদি এই ব্যাপারগুলো দিয়ে কিন্তু সে উপার্জনের ধান্দা করে। গঙ্গাচরণকেও আমরা তেমন দেখব। তবে এটা ঠিক যে আমরা বলছি যে এটা একটা যে গ্রামটার গল্প এখানে চলছে সেটা একটা আধা সামন্তবাদী গ্রাম। তো সামন্তবাদী গ্রামের বা সামন্তবাদী সমাজের বৈশিষ্ট্য কেমন হয় এটা খুব সহজ করে অধ্যাপক আব্দুর রাজ্জাক আমাদেরকে বলেছিলেন যে সামন্ত সমাজে সব পেশার মানুষ রসুনের কোয়ার মতো এক জায়গায় বাঁধা থাকে। ঠিক আছে, বংশমর্যাদা তো একটা ব্যাপার, তার সাথে বিনিময় প্রথা থাকে। অর্থাৎ জেলে মাছ দেবে, তার বিনিময়ে কলু তেল দেবে, কলু তাঁতিকে তেল দেবে, তার বিনিময়ে তাঁতি কাপড় দেবে। আবার দেখা যাচ্ছে তাঁতি চাষিকে কাপড় দেবে, চাষি তার বিনিময়ে চাল দেবে। এই যে বিনিময় প্রথা, এখানে কিন্তু দেখব যে আমরা তেমন একটা ব্যাপার আছে। আবার ব্রাহ্মণ্য অর্থাৎ বর্ণ বা বংশের যে মর্যাদা সেটাও আছে। যেমন ধরেন যে বিশ্বাস মশাই কি কারণে গঙ্গাচরণকে সংসার চালানোর জন্য চাল দেবে, কারণ হচ্ছে সে ব্রাহ্মণ। অপরদিকে অন্যরা মাছ দেবে, তেল দেবে বা গাছের রস দেবে, সেটা এই কারণে যে তাদের ছেলেকে গঙ্গাচরণ পড়াবে কিংবা সে কোবরেজি করবে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পারি এখানেও তিনি প্রকৃতির ক্যানভাস নেন এবং তার যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো এক ধরনের টাইপ চরিত্র বা চেনা। সাধারণত গ্রামীণ সমাজে এই চরিত্রগুলো যেমন হয়ে থাকে সেভাবেই এসেছে। আমি আবারও বলি যে শরৎচন্দ্রের উপন্যাসে কিন্তু এই ধরনের চরিত্র অনেক আছে। যেমন দুর্গা পণ্ডিত নামে যে চরিত্রটা আছে, আমরা দেখব যে সে এই যে মানুষের থেকে চেয়ে খাওয়া বা যে আমরা যাকে বলি সেই ব্যাপারটাকে কিন্তু খুব সহজজাত করে নিয়েছে এবং সে বলেছে যে বিখ্যাত ব্রাহ্মণের এক ধরনের উপজীবিকা। তো আমরা দেখব যে এভাবে অশনি সংকেতে বিভূতিভূষণ যেভাবে উপন্যাসের ক্যানভাসটা তৈরি করেছেন এবং চরিত্র তৈরি করেছেন, সেটা তার অন্যান্য যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসের সাথে আমরা কিন্তু মেলাতে পারি। এটা খুব একটা আলাদা কিছু নয়। আপনি বললেন যে যে কোনো আখ্যান বিভূতিভূষণ খুব ডিটেল সহকারে বর্ণনা করেন, কিন্তু সব উপন্যাসের ক্ষেত্রে কি এটা ঠিকঠাক হয়ে ওঠে? যেমন অশনি সংকেতের ক্ষেত্রে আমরা একটা কথা বললাম যে বিভূতিভূষণ যখন উপন্যাস লেখেন তিনি খুব বিশদভাবে বলার চেষ্টা করেন। পৃথিবীর অনেক বড় বড় উপন্যাসিকদের ভেতর আমরা কিন্তু এই প্রবণতা দেখব, বিশেষত রুশ বা ফরাসি উপন্যাসে। কিন্তু এটা ঠিক যে সেটা টলস্টয় বলেন, দস্তয়েভস্কি বলেন কিংবা ভিক্টর হুগো বলেন, তাদের মতো মহাকাব্যিক মডেলের যে উপন্যাস, সেই উপন্যাস বিভূতিভূষণ কখনো লেখেননি। তিনি মহাকাব্যিক মডেলের উপন্যাস লেখেননি। আবার আমরা দেখব যে মাঝারি আকারের উপন্যাস তিনি বেশি লিখেছেন বা কখনো ছোট নভেলের টাইপ উপন্যাসও লিখেছেন। কিন্তু তার সব উপন্যাসেই এই বর্ণনার ভেতরে একটা বিশদ ব্যাপার কিন্তু পাওয়া যায়। এটা তার আখ্যান তৈরির অন্যতম একটা অস্ত্র। আমরা দেখব অশনি সংকেত উপন্যাসেও কিন্তু সেটা আছে। যেমন ধরেন যে যখন গঙ্গাচরণের একটা বাড়ির বর্ণনা দেয়া হচ্ছে, যে এখানে দুটো মাটির ঘরের একটা বাড়ি, এখানে রান্নাঘর আছে, তার পাশে আমরা দেখব যে কঞ্চিতে দিশি কুমড়োলতা উঠে গেছে, তার পাশে বেগুন আর ঢেঁড়সের গাছ, নিকোনো উঠোন। এই যে একেবারে সবটা বলেন, আমরা যেন একটা পুরো ইমেজ ছবির মতো দেখতে পাই যে গঙ্গাচরণের বাড়িটা কেমন। আবার আমরা দেখব যে গঙ্গাচরণ যখন রসুই করছে নিবারণ ঘোষের বাড়িতে, তখন চাল বা অন্যান্য যে মশলা, মাছ, যা যা প্রয়োজন একটা রান্নার জন্য, সেই সকল উপাচারের বর্ণনা দেন। কিন্তু এখানে একটা সমস্যা হয় যে বর্ণনা দিতে দিতে বিভূতিভূষণ যেন অনেক সময় খেয়ে হারিয়ে ফেলেন, যেটা আমরা প্রথম দিকে বলার চেষ্টা করছিলাম যে তার ফলে তার আখ্যানের ভেতরে ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এটা তার উপন্যাস রচনার একটা ত্রুটি। যেমন আমরা ধরতে পারি যে এখানে তিনি দুটো চরিত্র তৈরি করেছেন, একটা হচ্ছে দুর্গা পণ্ডিত আর একজন হচ্ছে দীনু ভট্টাচার্য। দুজনই ব্রাহ্মণ চরিত্র, দুজনেরই ক্ষুধা আছে, ক্ষুধার জন্য তারা বিভিন্নভাবে খাবার সংগ্রহ করার জন্য বের হয়েছে। তাদের যে খাবার প্রবণতা কিংবা মানুষের কাছে খাবার চাইবার প্রবণতা, সেগুলোর ভেতর কিন্তু আমরা দেখব যেন একই বিষয়টা আমরা দেখে যাচ্ছি। তারপরে গঙ্গাচরণ যখন নিবারণ ঘোষের বাড়িতে চাল আনতে যাচ্ছে, তার পূর্বে আরেকটা বাড়িতে সে চাল আনার জন্য আমরা দেখব যে গেছে, কিন্তু সেই চাল আনার যে ব্যাপার এবং সেই দুটো ঘটনার যে বিবরণ, আমাদের মনে হয় যে বিভূতিভূষণ যেন
একই ঘটনার বিবরণ দিয়ে চলেছেন। এগুলো বিভূতিভূষণের সাধারণত আমরা যেটা বলছি, তিনি বিশদভাবে বর্ণনা করেন বটে, কিন্তু সেই বর্ণনার ভেতরে মাঝে মধ্যে এই ত্রুটিগুলো কিন্তু ঢুকে যায়। তো আমরা যেটাকে উপন্যাসের প্লট বলে চিনি, সেই উপন্যাসের প্লট রচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কাহিনী বলার জন্য তার ভেতরে একটা কার্যকারণ সূত্র থাকতে হবে, অর্থাৎ কেন ঘটে। তো এই উপন্যাসের প্লট বিন্যাস যদি আমরা দেখি, তাহলে এই কার্যকারণ জনিত কিছু ত্রুটিও কিন্তু আছে। যেমন আমরা দেখব যে অনঙ্গ বউ যে আছে, তারা আগে পদ্মবিলের পাশে একটা গ্রামে বাস করত। তো সেখানে জল কষ্ট, সেখানে তাদের ধরেন যে ক্ষুধার অন্ন জোটে না, এই নানা কারণে তারা উঠে এসে একটা নতুন গ্রামে তারা বাস করতে শুরু করেছে। কিন্তু আমরা দেখবো এই নতুন গ্রামে বাস করতে করতে বিভূতিভূষণ সেই অনঙ্গ বউকে আবার তার সেই পুরনো গ্রামে ঘুরতে নিয়ে গেছেন, এবং সেখানে গিয়ে এক ধরনের সে ইমোশনাল হয়ে গেছে, হ্যাঁ আমরা আবার এই গ্রামে ফিরে আসব, আবার এখানে বাস করব। আমার যেটা মনে হয় উপন্যাস পড়তে গিয়ে এই জায়গাটা কিন্তু অনেকটা আরোপিত, এটা কিন্তু বলার আমরা দেখবো যে সাধারণত অর্থ হয় না, ঠিক আছে, উপন্যাসের ভেতর। তারপরে আরেকটা ব্যাপার দেখবেন যে এই উপন্যাসে একটা ব্যাপার আছে যে অনঙ্গ বউ তার তৃতীয় সন্তান জন্ম দেবে। তো এই যে তৃতীয় সন্তান জন্ম দেবে, আমরা দেখবো হঠাৎ একদিন তার অসুখ করছে এবং সে তৃতীয় সন্তান জন্ম দিচ্ছে। এর ভেতর কিন্তু সে ক্ষুধার জন্য অনেক পরিশ্রম করছে। আমরা কোথাও বিভূতিভূষণ বলছেন না যে তার একটা সন্তান হবে, হুটহাট আমরা দেখছি একটা মানুষের একটা সন্তান হয়ে যাচ্ছে। তো এটা সাধারণত আখ্যানের ক্ষেত্রে বা বর্ণনার ক্ষেত্রে যে কার্য পরম্পরা, এই ব্যাপারগুলো এই উপন্যাসের ভেতর অনেকটা সেই যুক্তি পরম্পরার জায়গাটায় হানি ঘটায় বলে আমার মনে হয়। আর বিভূতিভূষণের আরেকটা প্রবণতা সম্পর্কে আমরা প্রথমে বলার চেষ্টা করেছিলাম যে উপন্যাসের যে নামগুলো, সেই নামগুলো নিয়ে তিনি অনেক সময় দ্বিধায় ভোগেন। যেমন এখানে আমরা দেখবো যে কাপালি বউ নামে একটা চরিত্র আছে, কখনো তাকে কাপালি বউ, কখনো তাকে ছুটকি, কখনো তাকে মেজ বউ, এই সব নামে ডাকা হচ্ছে। তারপরে দেখবেন যে মতি নামে একটা চরিত্র আছে, কখনো তাকে মতি মুচিনি, কখনো তাকে মতি বাগদি, কখনো মতি বা কখনো বাগদি, এই নামে ডাকা হচ্ছে। আবার দেখবেন যে গোয়ালিনী নামের একটা চরিত্রের ক্ষেত্রেও বিভূতিভূষণ একই ব্যাপার করছেন। অর্থাৎ পাঠক যদি মনোযোগ দিয়ে না পড়ে, তাহলে কিন্তু চরিত্রগুলোকে নিয়ে পাঠকের এক ধরনের কনফিউশন তৈরি হয় যে তিনি আসলে কোন চরিত্রের কথা বলছেন। তো এগুলো বিভূতিভূষণ যে যখন বর্ণনাটা দেন, তখন ধরেন যে এই যে আমরা যেটা বলছি, সেই বর্ণনা দেওয়ার ভেতরে অনেক সময় পুনরাবৃত্তি থাকে। তারপরে প্লট বিন্যাসের সময় যে কার্যকারণ সূত্র যে মেনে চলা, সেগুলোতেও অনেক সময় আমরা দেখবো যে শৈথিল্য থাকে। আবার চরিত্রগুলোর যে নাম, সেই চরিত্রগুলোকে একাধিক নামে সম্বোধন করতে গিয়ে তিনি এক ধরনের কনফিউশন তৈরি করেন। তবে এটা ঠিক যে আমরা এর থেকে এই যে আমরা বলবো এগুলো যে অসচেতনভাবেই সবসময় বিভূতিভূষণ করেন, সেটাও হয়তো মনে করার কারণ নেই। আমরা মনে করতে পারি তিনি হয়তো সচেতনভাবেই বলেন। একটা লেখক এবং সর্বজ্ঞ দৃষ্টিসম্পন্ন ঔপন্যাসিক যখন কথা বলছে, মনে হয় যে ঈশ্বরের মতো ওপর থেকে তিনি সব দেখে কথা বলছেন। ফলে এই যে একই চরিত্রকে অনেক সময় তো গ্রামের মধ্যে অনেক নামে ডাকা হয়, অমুকের মা বা তার যেটা নাম বা তমুকের বাপ, এ নামে আমরা দেখি না। তো বিভূতিভূষণ যখন সেই কাজগুলো করছেন উপন্যাসের ভেতরে, আমরা হয়তো বলছি এটা একটা অসচেতনতা বা ত্রুটি। তো এই ব্যাপারগুলো করলে কিন্তু আমাদের মনে হয় তিনি যেন ওই গ্রামের ভেতরে ঢুকেই গল্প বলছেন, বা তিনি যেন ওই বাড়ি বা মানুষগুলোরই একটা চরিত্র হয়ে উঠেছেন। তো আমরা যদি নিবিড় পাঠ করতে গিয়ে এই দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করি, তাহলে হয়তো অন্তত এই নামের ক্ষেত্রটা খুব বড় ত্রুটি হিসেবে না দেখলেও চলে বলে মনে করা যায়। অশনি সংকেত দুর্ভিক্ষ নিয়ে লেখা, দারিদ্র, দুর্ভিক্ষ, ক্ষুধার ইমেজগুলো তিনি এখানে কিভাবে এনেছেন? বিভূতিভূষণ আসলে অশনি সংকেত উপন্যাসের যে অন্যান্য নান্দনিকতা, তার বাইরে ক্ষুধা আর দারিদ্র্যের আমরা দেখব যে এক ধরনের নন্দন কিন্তু তৈরি করেন উপন্যাসটার শুরুর থেকে শেষ অবধি। এটা যেহেতু আমরা দেখব যে দুর্ভিক্ষ নিয়ে লেখা, তার ফলে ক্ষুধা এবং দারিদ্র্য এটা শুরু থেকে কিন্তু শেষ অবধি বয়ে চলেছে। আমরা যে দেখব যে গঙ্গাচরণ যে এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে বাস করছে, তার মূলে আছে কি? তার মূলে আছে ক্ষুধা।
তারপরে এই যে আমরা দুর্গা পণ্ডিতের কথা বলছি, সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে সামান্য একটু খাবারের আশায়, একটু মোচার ঘন্ট বা খুব সামান্য খাবার খুব যত্ন করে খায়। আবার দিনু ভট্টাচার্য বলছে কতদিন ভালো খেতে পায় না, পেটে ভাত জোটে না, তার উপরে এক গাদা পুষ্যি। আমরা দেখব যে এখানে গঙ্গাচরণের যে স্ত্রী আছে অনঙ্গ বউ, সেই না খেয়ে খেয়ে অনঙ্গ বউয়ের শরীর শুকিয়ে গেছে এবং তার যখন তৃতীয় সন্তানের জন্ম হচ্ছে সেই শিশুর জন্য কোনো খাদ্য নেই এবং সেই শিশু মধু খেয়ে বমি করছে। এটা যেন সুকান্তের ওই কবিতার মতো যে অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, অবাক পৃথিবী অবাক করলে আরো, জন্মে দেখি এই দেশেতে খাদ্য রাইকু কারো। এই যে সুকান্ত লিখেছিলেন সেই সময়ের বাস্তবতা কিন্তু এর ভেতর দিয়ে আমরা দেখতে পারি। এবং সুটকি বলছে কতদিন খেতে পাই না, মতি বহুদিন বেঁচে আছে পুঁই শাক খেয়ে। এবং সামান্য আতসের চালের জন্য আমরা দেখব যে সুটকি নিজের ইজ্জত বিক্রি করে চলে গেছে। তো এখানে কিন্তু এই ইমেজগুলো আমাদের খুব বুকে এসে বেঁধে, অর্থাৎ ক্ষুধা এবং দারিদ্র্যের যে ইমেজ, এখানে অসামান্য শিল্প মহিমার সাথে বিভূতিভূষণ কিন্তু এই উপন্যাসের মধ্যে তৈরি করেছেন। এবং তার অনেক উপন্যাসই এটা আছে, যেমন তার সব থেকে সেলিব্রেটেড যে উপন্যাস পথের পাঁচালী, সেখানেও আমরা দেখব সামান্য মোচার ঘন্ট, খুদ ভাজা, কলার বড়া, পানসে পায়েস, সেগুলো অপু কতটা তৃপ্তি সহকারে খায়। বা আরণ্যক উপন্যাসে আমরা কি দেখব যে সামান্য এঁটো খাবারের আশায় কুন্তি নামের একজন মহিলা এসে কাচারি বাড়ির সামনে কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে এবং কাচারি বাড়িতে মানুষরা খেতে এসেছে যে তারা 3 মাস ধরে ভাত খায় না এবং বৃষ্টির মধ্যেও তারা কত মনোযোগ দিয়ে ভাত খায়। তো এগুলো কিন্তু কোনো, এই যে বিভূতিভূষণ ক্ষুধা দারিদ্র্যের যে নন্দনগুলো তৈরি করেন, এগুলো কোনো বাস্তবতা বিবর্জিত বিষয় নয়। আমরা একটা জিনিস জানি যে বিভূতিভূষণ নিজে খেতে খুব পছন্দ করতেন। একদিন তিনি কলকাতার রাস্তার পাশে বসে চুল কাটাচ্ছিলেন, তো হঠাৎ তারাশঙ্কর তাকে গাড়ি থেকে দেখেছে, তারপর নিজের বাড়িতে নিয়ে গেছে, সেখানে খুব যত্ন সহকারে অনেক কিছু খেলেন, ভাত, মাছ, দই। আবার সাগরময় ঘোষ লিখেছেন যে একটা সময় লেখকদের সঙ্গে বিভূতিভূষণ একটা জায়গায় বেড়াতে গেছেন, তো কাঁকড়ার ঝোল রেঁধেছে, এত কাঁকড়া খেলেন যে রাতে তার পেট ব্যথা হয়ে গেল। তো এগুলো তার ভোজন বিলাসী কথা, কিন্তু এর অন্য প্রান্তে অন্ধকারও কিন্তু আছে। যেমন কিশলয় ঠাকুরের যে পথের কবি নামক বইটা আমরা পড়েছি, সেখানে আমরা দেখব যে বিভূতিভূষণের তো খুব অল্প বয়সে বাবা মারা গিয়েছিলেন, ভালো মতো খেতে পারতেন না এবং তিনি মনে করতেন খাওয়া মানে দুবেলা খাওয়া, একবেলা রাতে আর একবেলা সকালে। একদিন হয়েছে কি, তার এক জমিদার বন্ধু ছিল, জমিদারের ছেলে ইন্দুভূষণ রায়, তার বাড়িতে বেড়াতে গেছে। সেখানে গিয়ে দেখলো যে এই 2 বার খাবার বাইরেও বিকেলবেলা আরেকটা খাবার দেয়া হচ্ছে, নারকেল, তারপরে সন্দেশ। তো বললো এটা কি, এটা জল খাবার। উনি জানতোই না যে 2 বার খাবারের বাইরে যে জল খাবার হতে পারে। তো একদিন হয়েছে কি, সেই ইন্দুভূষণ আবার তাদের বাড়িতে বেড়াতে এসেছে, তো বিভূতিভূষণ মাকে ধরেছে জল খাবার করে দিতে হবে। তো বিভূতিভূষণের মা তো স্বামীহীন দরিদ্র মহিলা, সে এরকম ভালো খাবার কোথায় পাবে? সে খুদ ভাজা করেছে। সেদিন বাড়িতে লবণ বা ধরেন যে লঙ্কা, তেল কিছুই ছিল না। সেই জমিদারের ছেলেকে বাটিতে করে সেই খুদ ভাজা দিয়েছে। সেই জমিদারের ছেলে সেই খুদ ভাজা আঙিনার মধ্যে ছুঁড়ে ফেলেছে এবং বলেছে ছায়ের জল খাবার, সেটা বলে বাড়ি থেকে দৌড়ে চলে গেছে। বিভূতিভূষণের মা তখন কাঁদছে। এই যে নিজের জীবন দিয়ে ক্ষুধাটাকে বোঝা, এটা বুঝেছিলেন বলেই কিন্তু আমরা দেখব এই যে কথা সাহিত্য, বিশেষত উপন্যাস, যেটা একটা বাস্তবতারই অভিলেখ, সেখানে এত যত্ন সহকারে তিনি ক্ষুধা ও দারিদ্র্যের ছবি আঁকতে পেরেছেন এবং এটা একটা অসামান্য নান্দনিক জায়গায় উত্তীর্ণ হয়েছে। সত্যজিৎ রায় বিভূতিভূষণের পথের পাঁচালী দিয়ে সিনেমা তৈরি শুরু করেছিলেন, আবার প্রায় 2 দশক বাদে কি কারণে তার কাছে ফিরলেন? আমরা দেখব সত্যজিৎ রায় বিভূতিভূষণের একাধিক উপন্যাস নিয়েই সিনেমা করেছেন। তাহলে একটা প্রশ্ন ওঠে যে সত্যজিৎ রায়ের কি বিভূতিভূষণের প্রতি কোনো আলাদা দুর্বলতা ছিল? তেমন কিছু নয়। আমরা সত্যজিৎ রায়কে বাস্তববাদী একজন চলচ্চিত্রকার হিসেবেই জানি এবং বিষয় চলচ্চিত্র বইতে তিনি এর একটা কারণও জানিয়েছেন। তিনি বলেছেন বিভূতিভূষণের এই আখ্যানগুলো চলচ্চিত্রকার সুলভ ডিটেলিংয়ে ভরা, ফলে এগুলো নিয়ে সিনেমা করতে সাধারণত সুবিধা হয়। এর বাইরে অশনি সংকেত নির্মাণের আরেকটা বাস্তবতা ছিল, সেটা হলো আমরা দেখব যে অশনি সংকেত নির্মাণের আগে তিনি সীমাবদ্ধ এবং প্রতিদ্বন্দ্বী নামে 2টো চলচ্চিত্র করেছিলেন। তো এই 2টো চলচ্চিত্রে তিনি সেই কলকাতা নগরের যে রাজনৈতিক বাস্তবতা, যুবকদের বেকারত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই ব্যাপারগুলো ধরার চেষ্টা করেছিলেন। তো উনি দেখলেন যে এই সিনেমার যে বিষয়, বক্তব্য,
দর্শন সেগুলো খুব অল্প সময়ের মধ্যেই সমাজে অপ্রাসঙ্গিক হয়ে গেল। অর্থাৎ রাজনৈতিক বাস্তবতা বদলানোর সঙ্গে সঙ্গে ওই সিনেমাগুলোর অনেক আবেদন আর থাকছে না। তখন তিনি মনে করলেন যে এমন একটা বিষয় নিয়ে আমি সিনেমা করব যেটার একটা শাশ্বত আবেদন আছে। তখন তিনি এই দুর্ভিক্ষের কাছে কিন্তু গেলেন, অশনি সংকেত নিয়ে সিনেমা করলেন। এবং আমরা জানি যে 43-এর দুর্ভিক্ষের পরেও ক্ষুধা এবং খাদ্য সমস্যা ভারতে খুব বিরাট একটা সমস্যা ছিল, এবং 50-এর দশকে এই কারণে উচ্চারিত হয়েছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, বা 60-এর দশকে খাদ্য আন্দোলনও হয়েছিল। আমরা যদি মৃণাল সেনের 22শে শ্রাবণ, কলকাতা 71, আকালের সন্ধানে দেখি, তাহলে আমরা দেখব যে ওই সিনেমাগুলোতেও কিন্তু এই ক্ষুধার নন্দনী তৈরি করবার চেষ্টা হয়েছে। তাহলে এই শাশ্বত একটা জায়গার থেকেই কিন্তু, বা একটা ধ্রুপদী দর্শনকে ধরার জন্যই আমরা দেখব যে বিভূতিভূষণ অশনি সংকেত নির্বাচন করেছিলেন, কোনো আবেগ থেকে নয়। এবং এই সিনেমাটা তিনি অনেক দিন পর, কাঞ্চনজঙ্ঘার পর আবার কালারে করলেন, অর্থাৎ রঙে করলেন। এর মাঝে তিনি যে ছবিগুলো করেছেন সেগুলো মুখ্যত সাদা কালোতে করা। তো তিনি বলছেন যে এখানে বিভূতিভূষণ যে প্রকৃতির বর্ণনা দিয়েছেন, এই যে আকাশের রং মুহূর্তে মুহূর্তে বদলে বা পরিবর্তিত হয়ে যায়, কখনো নীল, কখনো গাঢ় নীল, কখনো বা তার থেকে হালকা হয়ে যায়, তারপরে প্রকৃতির যে দৃশ্য, ধান ক্ষেতের যে দৃশ্য, এগুলো দেখাতে হলে তো আমার কালার লাগবে, কালার ছাড়া তো আমি এই সিনেমার নন্দন তৈরি করতে পারবো না। ফলে আমরা দেখবো যে দুর্ভিক্ষ নিয়ে তৈরি হলেও এই সিনেমাতে তিনি কিন্তু রঙের ব্যবহার করেছেন। তো প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম যে বিভূতিভূষণ গল্প বলতে বলতে একটা গল্পের থেকে বা একটা পরিচ্ছেদ থেকে আরেকটা পরিচ্ছেদে যাওয়ার মাঝে অনেকটা ফাঁক রেখে দেন। আমরা দেখব, বা আমরা সেই আলোচনায় আসছি, সত্যজিৎ রায় এই ফাঁকগুলো পূরণ করাকেই কিন্তু সিনেমা নির্মাণের ক্ষেত্রে তার মুখ্য যে সিদ্ধির জায়গা, সেই সিদ্ধির জায়গা করেছেন। তার বাইরে নন্দনতাত্ত্বিক দিক থেকে সিনেমায় মন্তাজ বলে একটা ব্যাপার আছে। মন্তাজ অর্থ অনেকগুলো শর্ট পরপর জোড়া দিয়ে একটা বিশেষ অর্থ তৈরি করা। তো এক অর্থে পুরো সিনেমাটাই তো মন্তাজ, সেটা হতে পারে, সেটাও বলা যায়। কিন্তু কখনো কখনো 5টা 10টা 15টা শর্ট জোড়া দিয়ে যে মন্তাজ তৈরি করা হয়, সেটা একটা বিশেষ অন্তর্গত অর্থ তৈরি করে। যেমন আমরা প্রথমেই দেখব যে কিছু গাছপালা দেখাচ্ছেন, একটা বিল দেখাচ্ছেন, সবুজ ক্ষেত দেখাচ্ছেন, হাঁস দেখাচ্ছেন। অর্থাৎ এই যে 10-12টা শটের ভেতর দিয়ে একটা মন্তাজ তৈরি করে তিনি দেখাতে চান একটা সমৃদ্ধ গ্রামের ছবি, যেখানে আকাল বা দুর্ভিক্ষ ছিল না। তো সেখানে কিন্তু এই মন্তাজটা আমরা দেখবো যে তিনি ব্যবহার করছেন। কিংবা ওই যে বললাম, বিভূতিভূষণ অনেকটা সময়ের গ্যাপ দেন, 1 মাস 2 মাস, ওইটা বোঝানোর জন্য কখনো হাঁসের পাল নদীতে বা পুকুরে সাঁতার কাটছে, বৃষ্টি দেখাচ্ছেন, মানুষের হাঁটা চলা দেখাচ্ছেন, ক্ষেতের ফসলের পরিবর্তন দেখাচ্ছেন। হ্যাঁ, এইভাবে কিন্তু তিনি দেখবো যে মন্তাজ ব্যবহার করেন। এবং এটা শুধু সিনেমার যে নন্দনতাত্ত্বিক কারণেই গুরুত্বপূর্ণ তাও নয়, এটা কিন্তু আমরা দেখব যে সত্যজিতের সিনেমাকে অনেকটা বাস্তবতার কাছাকাছি নিয়ে যায়। বিশেষত ধরেন যে দুর্ভিক্ষের কথা তিনি বলবেন, তো দুর্ভিক্ষের একটা বিষয় হচ্ছে চালের দাম বৃদ্ধি। তো সেই চালের দাম বৃদ্ধির কথাটা তো বারবার মানুষের মুখ দিয়ে বলা যায় না, বা হাটে দোকানির কাছে গিয়ে শোনা যায় না। তখন তিনি কিছু পত্রিকার কাটিং ব্যবহার করেছেন, যেগুলো দুর্ভিক্ষের সময়ের, দুর্ভিক্ষের কিছু চিত্রকলা ব্যবহার করেছেন, কিছু ফটোগ্রাফ ব্যবহার করেছেন। তো এটা করার ফলে চলচ্চিত্রটা, যেটা আমরা বলছি ঠিক আছে বাস্তব সত্য, কিন্তু সেখানে তো একটা কল্পনা থাকে, কিন্তু এই কল্পনা উতরে বাস্তবতাটা কিন্তু একটা দালিলিক মর্যাদায় যাচ্ছে। তিনি যখন মন্তাজের মাধ্যমে এই যে ধরেন যে পত্রিকার কাটিং, তারপরে আমরা স্থির চিত্র বা এখানে আমরা পেইন্টিং ব্যবহার করছেন, তো এটা কিন্তু এই সত্যজিতের সিনেমার আমরা যে নন্দন তত্ত্ব বলছি বা আঙ্গিকের কথা বলি, অশনি সংকেত নির্মাণে এই মন্তাজটা কিন্তু অত্যন্ত একটা আমরা দেখব যে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। এবং যেটা বলা হয়, রং এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা জানি যে কালো রঙের ভেতরে বিষাদের একটা ব্যাপার আছে, আবার লালের ভেতরে একটা আনন্দের ব্যাপার আছে, সবুজের ভেতরে একটা প্রাণপূর্ণতার ব্যাপার আছে, আবার ধূসরতার ভেতরে একটা ক্ষয়ে যাওয়ার ব্যাপার আছে। আপনারা দেখবেন সত্যজিৎ যখন মানুষের জামা কাপড় দেখান, কখনো ধূসর কখনো লাল, বিশেষত নারীদের যখন দেখাচ্ছেন, এগুলো কিন্তু একটা মেসেজ দিয়ে যায়। বা আকাশের যে পরিবর্তনটা আমরা বললাম, আকাশ কিন্তু এই সিনেমায় ঘুরে ফিরে এসেছে, সেখানে কালারের দারুণ ব্যবহার তিনি করেছেন। তারপরে ওই যে গরুর গাড়িতে চড়ে গঙ্গাচরণ একটা গ্রাম থেকে ফিরে আসছে, তখন দিনু ভট্টাচার্য তার থেকে ভিক্ষা নিচ্ছে গরুর গাড়ি থেকে, একটু চাল ডাল, পটভূমিতে বিশাল কিন্তু অস্তগামী আকাশ তিনি ব্যবহার করছেন। কালারটা দেখে মনে হচ্ছে এটা যেন কোনো মহৎ শিল্পীর চিত্রকলা।
তো এইভাবে কিন্তু আমরা দেখব যে এই সিনেমার নন্দন নির্মাণে মন্তাজ এবং রং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়েছে। যে কোনো সাহিত্য সিনেমায় রূপান্তরের ক্ষেত্রে পরিচালককে কিছু পরিবর্তনের ভেতর দিয়ে নিজস্ব একটা স্পেস তৈরি করতে হয়। সত্যজিৎ রায় সেটা এখানে কিভাবে নিয়েছেন? বিভূতিভূষণের আমরা দেখব যে পুনরাবৃত্তির যে ব্যাপারগুলো ন্যারেটিভের ভেতরে ছিল, সিনেমা নির্মাণের ক্ষেত্রে সত্যজিৎ অনেক কিছুই কিন্তু ছেটে দিয়েছেন। আমরা যদি সেই ব্যাপারগুলো দেখি, যেমন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অনঙ্গ বউ তার পুরনো গ্রামে বেড়াতে যায় এবং সেই গ্রামের বর্ণনায় বিভূতিভূষণ অনেকটা জায়গা উপন্যাসের ব্যয় করেছিলেন। পুরো কাহিনীটুকুই কিন্তু সত্যজিৎ সিনেমা নির্মাণের ক্ষেত্রে ছেটে ফেলেছেন, শুধুমাত্র তারা যে গ্রামে বাস করছে সেই গ্রামের ব্যাপারটি রেখেছেন। তার বাইরে আরেকটি যে বড় পরিবর্তন এর আখ্যানের ক্ষেত্রে আছে, সেটা হলো যে গঙ্গাচরণের পরিবারকে একটু ছোট করে নেয়া। উপন্যাসে আমরা দেখব যে গঙ্গাচরণ, অনঙ্গ বউ, তাদের সংসারে হাবু এবং পটল নামে দুজন সন্তান আছে, তারপর তৃতীয় সন্তান জন্মগ্রহণ করে। যে আখ্যানে বিভূতিভূষণ কিন্তু এই হাবু ও পটল পাঠশালায় যাচ্ছে, খাচ্ছে, বাড়ির বেড়া তৈরি করছে, এর বাইরে তাদের খুব বেশি কাজ নেই। ফলে এই জায়গাটুকু সত্যজিৎ রায় রাখেন না। আর এটাও সত্য যে এই উপন্যাসটা কিন্তু বা ওই যে পথের পাঁচালী বা অপরাজিতের মতো কোনো কৈশোর পরিবর্ধনের যে গল্প বা আখ্যান, সেই আখ্যান নয়। ফলে সেটা তিনি পুরোপুরি সত্যজিৎ রায় সেটে দিলেন এবং তাদেরকে একটা নিঃসন্তান দম্পতি হিসেবে সিনেমার ভেতরে তৈরি করলেন, যাতে করে ধরেন যে তাদের যে এক্সপেরিমেন্টাল স্বভাব বা আরো যে ব্যাপারগুলো আছে একটা সংসার চালানোর ক্ষেত্রে, হ্যাঁ, এই ব্যাপারগুলো দেখানো সহজ হয়। তারপরে উপন্যাসে দিনু ভট্টাচার্য এবং দুর্গা পণ্ডিত নামে দুটো আমরা বলছি টাইপ ক্যারেক্টার আছে এবং তাদের কাজ মুখ্যত কাছাকাছি, অর্থাৎ একই ধরনের কাজকর্ম করে। এখানে আমরা দেখব সত্যজিৎ শুধু দিনু ভট্টাচার্য চরিত্রটাকে রাখলেন এবং সে দরিদ্র হলেও আশ্চর্য এক ধরনের বুদ্ধিবৃত্তিকতা দিনু ভট্টাচার্যের চরিত্রের মধ্যে সত্যজিৎ রায় উন্নীত করে দিয়েছিলেন। গ্রামে সাধারণত যুদ্ধের গল্পটা চলছে, ওই গ্রামের মানুষেরা তো যুদ্ধ সম্পর্কে কিছুই জানে না। তারা মনে করে যে হচ্ছে মানে সিঙ্গাপুর, পুরী, এই সব জায়গাগুলোতে, সিঙ্গাপুর মেদিনীপুরের কাছে বা পুরীর কাছে, মানে তাদের আন্দাজগুলো হচ্ছে এইরকম। অর্থাৎ ধরেন যে একেবারেই যে একটা অশিক্ষিত জনপদের গল্প, সেখানে কিন্তু দিনুর ভেতর অনেক বুদ্ধিবৃত্তিকতা আছে। সে যুদ্ধ কি কারণে হচ্ছে, চালের দাম কেন বাড়ন্ত, বার্মা থেকে কি ধরনের চাল আসছে, সমস্ত খোঁজ খবর আমরা দেখব যে এখানে কিন্তু দিনু ভট্টাচার্য রাখে। তারপর উপন্যাসে আমরা দেখেছিলাম যে সাধারণত দুটো বাড়িতে চাল সংগ্রহ করতে গিয়ে গঙ্গাচরণ তার খাবার আয়োজন হয়, কিন্তু এখানে সত্যজিৎ রায় কেবলমাত্র আমরা দেখি যে নিবারণ ঘোষের বাড়ির যে খাবারের বর্ণনা, সেই নিবারণ ঘোষের বাড়ির খাবারের বর্ণনায় রেখেছেন। এটা হচ্ছে আঙ্গিকগত বা ন্যারেটিভের একটা পরিবর্তন। তার বাইরে চরিত্রের কিন্তু কিছু পরিবর্তন তিনি করেছেন। যেমন দেখবেন যে গঙ্গাচরণ চরিত্রটা উপন্যাসে যেমন, সিনেমার ভেতরে ঠিক তেমন নয়। গঙ্গাচরণ চরিত্রটা উপন্যাসের ভেতর পরাশ্রয়ী এবং কিছুটা সর্বংসহা, অনেকটা শিথিল টাইপ চরিত্র। এবং দেখবেন অনঙ্গ বউ কিন্তু একটা ক্লান্তিকর চরিত্র উপন্যাসের ভেতরে। সর্বজয়ার মতো কিভাবে সংসার চালাবে, এটা ঠিক যে সর্বজয়ার মতো স্বার্থপরতা তার নেই। তো সত্যজিৎ কিন্তু সিনেমা করার সময় এই চরিত্রগুলোকে অনেকটা বদলে নেন। যেমন গঙ্গাচরণকে অনেকটা কিন্তু স্বার্থপর করে তৈরি করেন। দিনু যখন তার বাড়িতে খাবারের জন্য এসেছে বা অন্যান্য মানুষ যখন আছে, তার ভেতরে কিন্তু এক ধরনের দ্বিধা, অহংবোধ, ব্রাহ্মণত্ব যেটা আছে। উপন্যাসের ক্যারেক্টারের যে একটা মূল বৈশিষ্ট্য যে তারা দোসর চায় বা মানুষের সাথে মিশতে চায়, সেই ব্যাপারটা কিন্তু সত্যজিৎ রায় সিনেমায় পুরোটা সেটে ফেলেছেন। ঠিক তেমনি ভাবে অনঙ্গ বউকে তো একটা সিঙ্গেল হিসেবে আমরা এখানে দেখি। ফলে সর্বজয়া সুলভ যে কর্তব্যগুলো তিনি উপন্যাসের ভেতর প্রতিপালন করেছিলেন, সেগুলোর কোনো কিছুই কিন্তু সত্যজিৎ রায় সিনেমা নির্মাণের ক্ষেত্রে রাখেননি। তবে এটা ঠিক, গঙ্গাচরণকে স্বার্থপর করে তৈরি করলেও শেষ পর্যন্ত ওই চরিত্রটা মানবিক হয়ে উঠেছে। অর্থাৎ প্রোটাগনিস্টের যে পরিবর্তন একটা আখ্যানের ক্ষেত্রে খুব জরুরি, এটা কিন্তু সিনেমার ভেতরেও সত্যজিৎ রক্ষা করেছেন। অর্থাৎ প্রথম দিকে সে যেমন স্বার্থপর ছিল, শেষ দিকে তেমন কিন্তু থাকলো না। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, উপন্যাসে একটা নতুন শিশু জন্মগ্রহণ করে, এখানে সেই শিশু জন্মগ্রহণ করার ব্যাপার নেই, কিন্তু শেষে একটা সংবাদ দেয়া হচ্ছে যে অনঙ্গ গর্ভবতী হয়েছে, অর্থাৎ সে সন্তান জন্ম দেবে। চারিদিকে এত মৃত্যু, এত দারিদ্র্য, দুর্ভিক্ষ, এত ক্ষয়, তার ভেতরে একটা শিশুর জন্ম হবে। এটা কিন্তু আমরা দেখব যে এই সিনেমাতে এসে একটা অনন্ত মানবিক সম্ভাবনার দুয়ার সত্যজিৎ রায় খুলে দিয়েছেন আর কি। অশনি সংকেত সিনেমায়
ক্ষুধা ও দারিদ্র্যের ইমেজ কিভাবে ফুটে উঠেছে? সত্যজিৎ রায় এই অশনি সংকেত সিনেমায় ক্ষুধা আর দারিদ্র্যের যে নন্দনটা তৈরি করেছেন, এটা কিন্তু বাস্তবতা বিবর্জিত কোনো নন্দন নয়, আমি বলবো একটা বাস্তব নন্দন। তার কারণ কি, আমরা এখন দেখেছি অমর্ত্য সেন বা অন্যান্যদের গবেষণায় যে 43 সালের যে দুর্ভিক্ষটা হয়েছিল সেটা ছিল মানব সৃষ্ট দুর্ভিক্ষ, প্রাকৃতিক কারণে কোনো দুর্ভিক্ষ কিন্তু ছিল না। এটা বোঝার জন্য কিন্তু উপন্যাসের চরিত্রগুলোর অমর্ত্য সেনদের মতো বিরাট কোনো পণ্ডিতের বই পড়ার দরকার হয়নি। তাদের কাছে খুব সহজ একটা বোধ ছিল যে মাঠ ভরা ফসল আছে, তাহলে আমরা না খেয়ে পেয়ে মরবো কেন। মতির মাধ্যমে ওই মৃত্যুটা কিন্তু ওই গ্রামেও ঢুকে গেল, অর্থাৎ মাঠ ভরা ফসল থাকার পরেও তারা না খেয়ে মরছে। তো এই যে দুর্ভিক্ষটা মানব সৃষ্ট, এটা কিন্তু সত্যজিৎ রায়ও দেখাতে চান। এই জন্যই আমরা দেখব যে প্রথমে যে তিনি ইমেজটা ব্যবহার করেছিলেন, এটা একটা সমৃদ্ধ গ্রামের ইমেজ, তাই না, যেটা আমরা শুরুতেই বলে এসেছি। কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু ধূসর হয়ে উঠছে এবং মানুষের ক্ষুধার দিকে দৃষ্টিটা সরে যাচ্ছে। এই যে আমরা বলেছি দুর্গা পণ্ডিতের কথা, দিনু ভট্টাচার্যের কথা, এখানে মুখ্যত দিনু ভট্টাচার্যের মাধ্যমে দুর্ভিক্ষের সংবাদটা কিন্তু সিনেমার মধ্যে এসেছে বা প্রবেশ করেছে। তার ওই সেরা জুতোয় ভর করে সে প্রথমে একটু পানি চায়, তারপর একটু ভাত চায়, তারপর আরেকটু ঢেঁড়স ভাজা চায়। মানুষ যে ক্ষুধার্ত, এই বিষয়টা আমরা দেখব যে ধীরে ধীরে দিনুর মাধ্যমে এলো এবং মতির মৃত্যুর মাধ্যমে সেটা একটা পর্বান্তর লাভ করলো। এবং দেখবেন মানুষের ক্ষুধা বা খাবারের অনেক ইমেজের ব্যবহার কিন্তু এর ভেতরে আছে। ঢেঁড়স ভাজা দিয়ে দিনু কি তৃপ্তি সহকারে ভাত খাচ্ছে, তার বাইরে কখনো গঙ্গাচরণ মুড়ি খাচ্ছে বা রাতের খাবার খাচ্ছে। সত্যজিৎ কিন্তু অনেক সিনেমাতে এই খাবারের ইমেজটা ব্যবহার করেন। যেমন আমরা যদি তার 3 কন্যা দেখি, তা সেখানে এই যে সমাপ্তি যে গল্পটা দেখব, অপূর্বকে মা কত যত্ন করে খাওয়াচ্ছে, কিংবা পোস্টমাস্টারকে রতন কিভাবে রুটি তুলে তুলে খাওয়াচ্ছে। কিন্তু এখানে যে ক্ষুধাটা তিনি ব্যবহার করলেন, এটা সেই করুণ ক্ষুধা, ইন্দুর ঠাকরুনের যে ক্ষুধা ছিল পথের পাঁচালী উপন্যাসে, সেই ক্ষুধার ইমেজটা কিন্তু আমরা দেখব যে আমাদের সামনে নিয়ে আসে। এবং সিনেমাটার প্রায় অনেক অংশ জুড়ে আমরা দেখব যে এই ক্ষুধার যে ইমেজ, তার ব্যবহার আছে। এবং একটা মানুষ ক্ষুধার্ত, তাকে ছেড়ে আবার অন্য মানুষ খাবে কি করে, এই যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, এই মানবিক বার্তাটাও কিন্তু দিয়ে গেছে। যেমন দেখব যে নিবারুণ ঘোষের বাড়িতে গিয়ে গঙ্গাচরণ রসুই করবে, তাকে মাছ, অনেক মশলা সবকিছু দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, তার রান্নাও হয়ে গেছে। তো পাতে মাছের ঝোল ঢেলে গঙ্গাচরণ খেতে পাচ্ছে না, তখন তার স্ত্রীর কথা মনে পড়ছে, সে তো না খেয়ে আছে। এবং নিবারুণ ঘোষের মেয়েকে বলছে, আমার জন্য তো কিছুই রাখে না, অর্থাৎ সে কি করে খাবে তার স্ত্রীকে না খাইয়ে। এটারও কিন্তু একটা বাস্তবতা ছিল। যেমন কমরেড খোকা রায় নামে একজন কমিউনিস্ট কর্মী ছিলেন, তিনি সংগ্রামের 3 দশক নামে একটা বই লিখেছেন। তো তিনি 43-এর দুর্ভিক্ষের সময় রাজশাহীতে তার একটা পোস্টিং ছিল যে দুর্ভিক্ষ নিয়ে গ্রামে কাজ করার জন্য। তো সে যখন খেতে বসতো, প্রতিদিন একটা ছেলে থালা নিয়ে এসে বলতো যে কমরেড এক মুঠো ভাত। সে কমিউনিস্ট পার্টিকে লিখলো, দয়া করে আমাকে এখান থেকে সরিয়ে নিন, এই ক্ষুধার্ত মানুষের ভেতরে আমি কি করে খাবো। তো এই যে ক্ষুধার চিত্র আমি প্রথমে বলার চেষ্টা করেছিলাম বা ক্ষুধার ইমেজ এখানে তৈরি করেন, সেটা কিন্তু বাস্তবতা বিবর্জিত কোনো কিছু নয়। সেটা যদি আমরা দেখি দুর্ভিক্ষটা মানব সৃষ্ট, সে বক্তব্য দিতে চান। আবার এই ক্ষুধার্ত মানুষকে রেখে কি করে খাবে, এই যে একটা মানবিক যে মূল্যবোধ, যার কারণে সভ্যতাটা এগিয়ে এসেছে, সেই বার্তাটা দেন, সেটারও কিন্তু একটা বাস্তব ভিত্তি আমরা দেখব আছে। আমরা ক্ষুধা, দারিদ্র্য ও দুর্ভিক্ষের কথা বললাম, এর বাহিরেও কি অশনি সংকেতে আর কোনো নন্দনতাত্ত্বিক দিক আছে, বা এই সিনেমা নির্মাণে সত্যজিৎ রায় কেমন কৌশল নিয়েছেন? আমরা বলার চেষ্টা করছি যে এখানে বাস্তব ভিত্তিক কিছু নন্দন আছে। যেমন প্রথমে আমরা বলেছি যে এটা একটা আধা সামন্তবাদী সমাজের গল্প, সেখানে কিন্তু পিতৃতন্ত্র একটা ব্যাপার থাকবেই। নারী যে একটা ভোগ্য পণ্য, সেটা তো যুদ্ধের সময় একটা বাস্তবতা ছিল, কিন্তু এটা কিন্তু এই সমাজের ভেতরেও আমরা দেখছি ছুটকি বা যদুকেন্দ্রিক যে ব্যাপারগুলো দিয়ে। আর ব্রাহ্মণ্য এবং সেই ব্রাহ্মণের যে হুকুমবাজির নন্দন, সেটাও কিন্তু সত্যজিৎ এই সমাজের মধ্যে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। দেখবেন যে ব্রাহ্মণ গঙ্গাচরণ সংস্কৃত খুব একটা জানে না, কি বলছে না বলছে ঠিক নেই, সেটাই খুব মুগ্ধ হয়ে জোরদার সহ গ্রামের সকলে শুনছে। তারপরে হয়তো সাধুচরণ তার কাছে সর্ষে নিতে এসেছে, ওহে 2 কাঠা সর্ষে পাঠিয়ে দিয়ে তো, আমি আবার বাজারের কেনা তেল খেতে পারি, হুকুম দিচ্ছে। সেটা কিন্তু চলেও আসে, রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে ওহে চণ্ডী রষ্ট কিছু খাওয়ালে না, অর্থাৎ গাছুয়া চণ্ডী খেজুর গাছে
রসের ব্যবস্থা করছে, বলছে কাল সকালে পাঠিয়ে দেব ঠাকুর মশাই। আবার রাস্তা দিয়ে যেতে যেতে কারো বাড়ি থেকে ফ্রিতে মাছ নিয়ে চলে আসছে। তো এই যে দেখবো যে ব্রাহ্মণ্য যে হুকুমবাদী তার একটা নন্দন কিন্তু এই সিনেমার মধ্যে সত্যজিৎ খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু এটা ঠিক যখন বাস্তবতায় এসে আঘাত করলো, অর্থনীতিটাই তো সমাজের সবকিছু, সেটা যখন আঘাত করে বর্ণ ব্যবস্থাও তখন আমরা দেখব যে ভেঙে পড়ে। তো যখন দুর্ভিক্ষটা চলে এলো, চালের সংকট দেখা দিল, তখন কিন্তু বিশ্বাস মশাই আর তাকে আমরা দেখবো যে চাল দিচ্ছে না, ইয়াসিন তাকে কেরোসিন দিচ্ছে না, এমনকি দোকানে চাল কিনতে গিয়ে পেয়াদারা, জোরদারের পেয়াদারা গঙ্গাচরণের উপর আমরা দেখবো যে হাতও তুলছে। এই ব্যাপারটাও কিন্তু, এই যে বাস্তব ব্যাপারগুলো সত্যজিৎ খুব চমৎকারভাবে এই সিনেমার ভেতরে ফুটিয়ে তুলেছেন। এবং এই সিনেমার যে সঙ্গীত যোজনা, সেক্ষেত্রেও কিন্তু সত্যজিৎ অনেক ক্ষেত্রেই বাস্তবতার কাছাকাছি গেছেন। যেমন আমরা দেখব সত্যজিতের যে প্রথম দিকের সিনেমাগুলো ছিল, সেখানে সাধারণত পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খাঁ এরা মিউজিক করতেন। পরে সত্যজিৎ নিজেই সঙ্গীত যোজনার ভারটা নিজের হাতে আমরা দেখবো যে নিয়ে নিলেন। এবং এই সিনেমায় তিনি যে সঙ্গীত ব্যবহার করেছেন সেটা কিন্তু অত্যন্ত ন্যাচারাল সাউন্ড। এবং ভারতীয় সিনেমায় এই ব্যাপারে প্রথম ঋত্বিক ঘটক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি বলেছিলেন এই যে পলিউশন ছাড়া সাউন্ড, ওইটা আসলে ন্যাচারাল সাউন্ড না, ওটা একটা কৃত্রিম সাউন্ড। তো সিনেমার মধ্যে তো এক ধরনের ন্যাচারাল ব্যাপার থাকতে হবে। এখানে আমরা দেখবো যে সত্যজিৎ কিন্তু যুদ্ধ বিমানের ব্যবহার করছেন। যুদ্ধ বিমানের যে শব্দ, প্রথমেই তারা গোসল করছে, ওটা কিন্তু একটা প্রতীকী ব্যঞ্জনাও আছে, ওটা একটা ন্যাচারাল সাউন্ড। তার সাথে একটা যে যুদ্ধ চলছে বা যুদ্ধ বিমানের শব্দ মানে যে একটা অশনি একটা ব্যাপার সিনেমার মধ্যে আসছে, এটার ইঙ্গিত কিন্তু এই সাউন্ডটা আমরা দেখবো যে আমাদের দিয়ে যায়। এমনকি অনঙ্গ বউ যখন পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে, তখনও কিন্তু এই বিমানের শব্দ তিনি ব্যবহার করছেন। তারপরে আমরা দেখব যে অনেক সময় তিনি ঘণ্টাধ্বনি এর ভেতরে ব্যবহার করছেন। তারপরে ইট খোলার পাশের সবুজ ক্ষেত যখন দেখাচ্ছেন, তখন ব্যাঙের ডাক ব্যবহার করছেন। তো সত্যজিৎ কিন্তু তার অন্যান্য সিনেমাগুলোর তুলনায় তার সঙ্গীতের যে নন্দন, এই নন্দন কিন্তু অনেকটা আমরা দেখব যে প্রাকৃতিক বাস্তবতার কাছাকাছি এই সিনেমার মধ্যে তিনি গেছেন। এবং যে সংলাপগুলো ব্যবহার করেন সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু অপব্যয়হীন সংলাপ। আমরা দেখব যে দিনু ভট্টাচার্য ছাড়া খুব অপ্রয়োজনীয় কথাবার্তা এই সিনেমার কোনো চরিত্র কিন্তু বলে না। অর্থাৎ সেই সংলাপ নির্মাণের ক্ষেত্রে আশ্চর্য ভাষাগত একটা সংযম কিন্তু সত্যজিৎ রায়ের আছে। এই সমস্ত কিছু মিলিয়েই আমরা দেখব যে বিভূতিভূষণের অশনি সংকেতকে সত্যজিৎ রায় নিজের একটা অশনি সংকেত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং দুজন মহৎ শিল্পী, অনেক ধরনের ব্যাপার এর ভেতরে থাকতে পারে, বৈপরীত্য থাকতে পারে, নির্মাণ বিনির্মাণ থাকতে পারে, সেগুলোর দিকে আমরা আমাদের দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দুটো অশনি সংকেতই শেষ অবধি মানবিক আখ্যান হয়ে উঠেছে এবং আমাদের এই বার্তা দিয়ে যাচ্ছে যে মানুষ হয়ে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে।